রোজার আগে ভোটের ঘোষণা দিয়ে নির্বাচনী রোডম্যাপ দিল ইসি। নেই তফসিলের নির্দিষ্ট তারিখ। তফসিলের 2 সপ্তাহ আগেই চূড়ান্ত হবে আইন শৃঙ্খলার বিষয়। বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন। সংকট সমাধানে সচিবালয়ে সড়ক উপদেষ্টার সভাপতিত্বে কমিটি বৈঠক। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ক্যাম্পাস। ছাত্রদলের 10 দফা। ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনী থাকার সুযোগ নেই, আইএসপিআরের বিজ্ঞপ্তি। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সৈদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। ছেলের বিচার দেখে যাওয়ার আকুতি বাবার। ডিআরইউতে গোলটেবিল বৈঠকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি শিক্ষককে অবরুদ্ধ। পুলিশের সোপর্দের পর রাখা হয়েছে ডিবিতে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। তফসিলের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন ইসি সচিব আক্তার হোসেন। রমজানের আগে নির্বাচন হবে জানিয়ে এর 2 মাস আগে তফসিল দেয়া হবে বলে জানান তিনি। রোডম্যাপে অংশীজনদের সঙ্গে বৈঠক, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রম শেষ করার জন্য সময়সীমা ঠিক করা হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বহুল আলোচিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। এতে নির্বাচন ঘিরে কমিশনের কর্মতৎপরতা 24 ভাগে সাজানোর কথা বলছে ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে। সেপ্টেম্বরের শেষাংশে অংশীজনের সাথে সংলাপ, নভেম্বরের শেষাংশে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা রয়েছে তালিকায়। একই সাথে আরপিও এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে তালিকায়। এবং ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে, আনন্দমুখর পরিবেশে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জাতীয় নির্বাচনের আগে রোডম্যাপ ঘোষণা করেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে 24টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে অক্টোবরে, আর দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। ব্রিফিংয়ে 15 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত, 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল সংশোধনের কথা ভাবছে ইসি। 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। 30 সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো। এটা করার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো। এছাড়াও ভোট কেন্দ্র স্থাপন, ব্যালট বক্স, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সামগ্রিক বিষয়ে তফসিলের আগেই চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। ব্যালট বক্স যেগুলো আছে, আমাদের কিছু ব্যালট বক্স এবং তার ব্যবহারের উপযোগিতা কি পর্যায়ে আছে, এগুলো অলরেডি আমরা যাচাই বাছাইয়ের জন্য আমরা মাঠ পর্যায়ে অনুরোধ করেছি এবং আমরা আশা করছি যে 30 নভেম্বরের ভিতরে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কিনা। আমাদের প্রাথমিক ধারণা যে আমাদের যে ব্যালট বক্স যতগুলো লাগবে আমাদের কাছে সেগুলো মজুদ আছে। রোজার আগেই ভোট উল্লেখ করে অন্তত 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানায় ইসি। কমিশন বলছে ভোটে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণেই যারা পিআর চায় তারা আগে জনমত যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের এখতিয়ার নেই কোনো অনির্বাচিত সরকারের। এদিকে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া একটি অবান্তর বিষয় বলেও মন্তব্য করেন তারা। বিএনপির জনপ্রিয়তার বিরোধিতার জামায়াত নেমেছে বলেও মন্তব্য করেন।
এই সরকার আপনার আমলে বলে নির্বাচন করতে দিব না, বিএনপির পিঠের চামড়া উঠে ফেলবেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের খবর আছে। এই সব কথার উত্তর আপনাদের দেওয়া উচিত ছিল। নির্বাচন হবে আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাসও করি। নির্বাচন ঠেকানোর যারা বলে তাদের সে শক্তি নাই। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রতন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না, এবং তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ও 3 দফা দাবিতে উত্তাল দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো। প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন সহ ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বুধবার দুপুরে 3 দফা দাবি নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধায় আটকে যায় লং মার্চ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে পুলিশ। শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয় তারা। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটেও চলছে কমপ্লিট শাটডাউন। 3 দফা দাবি আদায় ও ঢাকায় বুয়েট ছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। চুয়েট শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো ঢাকায় শিক্ষার্থীদের আহত করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরাও। বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস পরীক্ষা সহ সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছে তারা। শিক্ষার্থীরা জানান, পুলিশি হামলার বিচার নিশ্চিতের পাশাপাশি 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে। সারা বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে, ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব। প্রকৌশল অধিকার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে সকাল থেকেই ক্লাসে যায়নি শিক্ষার্থীরা, তবে কিছু বিভাগের ক্লাস চলতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের সাথে তারাও একমত। ক্লাস কিছু কিছু ডিপার্টমেন্টে হচ্ছে, আর কিছু কিছু ডিপার্টমেন্টে অধিকাংশই হচ্ছে না। বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ হচ্ছে যে নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। এটা এটার সাথে আমরা একাত্মতা প্রকাশ করি। আমাদের যা করা লাগবে উপর থেকে যে সেন্ট্রাল নোটিশ আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও তাদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করে তারা। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ধরনের কোনো বৈষম্য চাচ্ছি না। 3 বছর একটা ডিপ্লোমা কোর্স করে যদি সেম অধিকার চায়, এটা তো আসলে পসিবল না। যে অযৌক্তিক কিছু নিয়ে রাজপথে নামছি এমন না, তো সেক্ষেত্রে পুলিশের যে আচরণ সেটা অবশ্যই হচ্ছে কি আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবির প্রতিবাদে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের 7 দফা দাবিতে নাটোরে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস থেকে 7 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় মিছিল নিয়ে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা। পরে মূল ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রত্যয় দাস, এখন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছে 8 সদস্যের উপদেষ্টা কমিটি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল খান।
আসিফ, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক চলছে এবং ৮ সদস্যের উপদেষ্টারা কমিটি গঠন করেছেন, সেখানকার আসলে এখন পরিস্থিতি কি? রাত্রি একটু যদি আপনাকে জানাই যে এই প্রকৌশল পেশায় নিয়োজিত বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের মধ্যে যে চলমান কিছু দাবি দাওয়া নিয়ে যে সংঘাত চলছে বা যেই আন্দোলন চলছে সেটি নিরসনেই আসলে সচিবালয়ে ৮ সদস্যের যে কমিটিটি গঠন করা হয়েছে, যারা এই তাদের যে দাবি দাওয়াগুলো আছে বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমাধারীদের সেই দাবি দাওয়াগুলোর যুক্তিগত যাচাইয়ের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কিন্তু বৈঠকটি আসলে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মেলন কক্ষে হচ্ছে। এখানে আমরা দেখেছি যে এই ৮ সদস্যের কমিটিতে ৪ জন উপদেষ্টা থাকলেও আমরা দেখেছি ৩ জন উপদেষ্টা কিন্তু সভাকক্ষে ইতিমধ্যে প্রবেশ করেছেন। তার মধ্যে আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান যেমন আছেন, তেমনি আমরা দেখেছি যে কমিটির সভাপতি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান আছেন। আমরা দেখেছি যে গণপূর্ত যে উপদেষ্টা অর্থাৎ আদিলুর রহমান উনিও কিন্তু আসলে আমরা দেখেছি যে এই সভাকক্ষে আছেন এবং এই বৈঠকটি আমরা ৩:০৫-এর দিকে আসলে শুরু হয়েছে এবং এই বৈঠকটা এখনো চলছে। এই বৈঠক থেকে আসলে যে দাবিগুলো আসলে শিক্ষার্থীরা করছেন বা প্রকৌশলে শিক্ষার্থীরা করছেন সেই দাবির যুক্তিগত যাচাইয়ের মাধ্যমে হয়তো একটা ফলাফল আসবে বলে আসলে আশা করা হচ্ছে এবং এই ফলাফলের ভিত্তিতে আপনাকে জানিয়ে রাখি রাত্রি যে আজকে কিন্তু ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে 5টায় কিন্তু একটা ব্রিফিং এর কথা আছে শিক্ষার্থীদের তরফ থেকে। সেই শিক্ষার্থীরা সেই ব্রিফিং এ কিন্তু পরবর্তী যে তাদের আন্দোলনের রূপরেখা বা তাদের কার্যক্রম কিন্তু জানাবেন। তো সেই রূপরেখা জানানোর ক্ষেত্রে এই যে বৈঠকটি হচ্ছে এই কমিটির, সেই বৈঠকের ফলাফল এবং সেই ফলাফলের ভিত্তিতেই আসলে রূপরেখাটি দেওয়া হবে বলে আমরা কিন্তু আসলে ধারণা করছি এবং এই বৈঠকটি ৩:০৫-এর দিকে শুরু হয়েছে যেটি এখনো চলছে এবং আমরা ধারণা করছি আরো কিছুক্ষণ লম্বা হতে পারে বৈঠকটি। সেই বৈঠকের মাধ্যমে কিন্তু আসলে আমরা আসলে ফলাফলটি পাবো বলে আশা করছি। এর আগে জানিয়ে রাখি আজকে কিন্তু যে শিক্ষার্থীরা গতকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে কিন্তু আমরা দেখেছি শাহবাগে প্রথমে অবস্থান করছিলেন, তারপর কিন্তু আমরা দেখেছি সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে কিন্তু তারা গিয়েছেন। আমরা দেখছি যে বৈঠক শেষে কিন্তু এখন যেই কমিটির আছে কমিটির বৈঠকটি মাত্রই শেষ হয়েছে এবং আমরা দেখছি এখন সম্ভবত উপদেষ্টারা আসছে। আমরা সরাসরি উপদেষ্টাদের মুখে আসলে শোনার চেষ্টা করব যে কি ফলাফল বা কি ফলাফল আসলো এই বৈঠক থেকে। আমি স্টার্ট করে দিই না আচ্ছা আমরা স্টার্ট করি। আপনি সামনে আসুন স্যার, আপনি তো মেম্বার কমিটির। আচ্ছা আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি স্টার্ট করি। আচ্ছা তো আপনারা জানেন যে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিগ্রি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে যে একটা ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে করার জন্য একটা সরকার একটা ৮ সদস্যের কমিটি করছে। তো এই ৮ সদস্যের কমিটির মধ্যে আজকে আমরা 6 জন ছিলাম। একজন সদস্য আবরার সিআর প্রফেসর উপদেষ্টা সিআর আবরার, উনি দেশের বাইরে আছেন। আরেকজন সদস্য উনি অসুস্থ, উনি আসতে পারেন নাই, প্রফেসর তানভীর, উনি আসতে পারেন না। আর বাকি আমরা 6 জন ছিলাম। তো আজকে আমরা
প্রধানত যেগুলো যেটা দিয়েছি যে এটার প্রসিডিওরটা কি হবে, আমরা এই কমিটিটা কিভাবে কাজ করব সেই সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো এইটার সম্পর্কে বিস্তারিত আমাদের কমিটির সদস্য অ্যাডভাইজার মাননীয় উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ব্রিফ করবেন। আমরা আজকে তো যেটা ফজল ভাই বললেন যে আমরা মোডালিটি কেমন করে এই কমিটি কাজ করবে সেটা ঠিক করেছি। প্রথম হচ্ছে যে সমস্যাগুলো আজকে এসছে এগুলো আসলে আজকের সমস্যা না, এগুলো বহুদিন আগের সমস্যা। ফলে এইগুলো সমাধান করতে গেলে আমাদের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলতে হবে। আমরা চিন্তা করেছি যে আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে দেব। আসলে আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে। এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্ব থাকবে। তারা সকলের প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন, পরবর্তী কার্য দিবসে তাদের বক্তব্যগুলি শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই ওয়ার্কিং কমিটি শুনবে। তারপরে এখানে অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবেন এবং সেই মোতাবেক আমরা আগাবো। এর মধ্যে আমাদের একটা অনুরোধ থাকবে সকলের কাছে যে যেহেতু এগুলো আসলে অনেক পুরনো বিষয়, এটা নতুন কোনো বিষয় না, সেহেতু আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করেন। তাদের যা বক্তব্য আছে লিখিত আকারে, যেহেতু এখন একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে, এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, তার ফোন নাম্বার আমরা প্রেস রিলিজ মারফত জানিয়ে দেব। তাদের যত বক্তব্য আছে উনাকে জানিয়ে দেবেন এবং যারা বিভিন্ন বিষয় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন, জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। এটা রাতারাতি, এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছিলেন 8 সদস্যের উপদেষ্টা কমিটি। বৈঠক শেষে কথা বলছিলেন উপদেষ্টারা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের উত্তাপ বাড়তে শুরু করেছে। নির্বাচনী প্রচারণার 3য় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। কোনো প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। এদিকে 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বাকিটা। নির্বাচনের উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে ততই উৎসবের আমেজ বাড়ছে। নির্বাচনী প্রচারণার 3য় দিনই 10টি প্রধান পরিকল্পনার ইশতেহার নিয়ে হাজির হয় ছাত্রদলের প্যানেল। ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইশতেহারে রয়েছে আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা, কারিকুলাম অবকাঠামো ও গবেষণার মান উন্নয়ন, পরিবহন ব্যবস্থা সহজ করা, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করা, পরিবহন বান্ধব ক্যাম্পাস, কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ততা বৃদ্ধি করার মতো প্রতিশ্রুতি। আবিদুল ইসলাম খান বলেন, এই ইশতেহারে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়েছে। সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। শিক্ষার্থী নিপীড়ন, র্যাগিং, অনলাইন অফলাইনে ঘৃণা ও মিস ইনফরমেশন প্রতিরোধে ডাকসুর অধীনে একটি স্বাধীন শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি প্রয়োজনে 24 ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি হেল্পলাইন চালু। প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। এদিন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কেউ দল বেঁধে, কেউ আবার বিচ্ছিন্নভাবে অংশ নিয়েছেন প্রচারণায়, দিচ্ছেন
নানান প্রতিশ্রুতিও। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। কলা ভবন দেখছেন, সেখানে আসলে ছেলেদের জন্য কোনো কমন রুম নেই, শুধু মেয়েদের জন্য দুটো কমন রুম আছে, সেটাও আসলে রংচটা অবস্থায় আছে, কোনো সুসজ্জিত অবস্থা নাই, কোনো ভালো ওয়াইফাই নাই, বসার ভালো জায়গা নাই। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করব। প্লাস হচ্ছে যে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে হাইজেনিক ওয়াশরুম ব্যবস্থা করব ইমিডিয়েটলি। তবে প্রচারণায় অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করে বলেন, প্রশাসন কাউকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে, করছে পক্ষপাতিত্বমূলক আচরণও। সবাই কম বেশি আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আসলে কোন ব্যবস্থাই গ্রহণ করে নাই। এদিকে বাকছার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, যারা আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন এখনো ব্যবস্থা না নেওয়া পক্ষপাতিত্বমূলক আচরণ। তফসিল ঘোষণার পর থেকে নানা ধরনের বিধিমালা নির্বাচন কমিশন থেকে আরোপ করা হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে অনেকে সেসব বিধিমালা মানছে না। যেমন এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আগামী 9 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে অন্যান্য প্যানেলও ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে আরো জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ক্যাম্পাসে নিশ্চয়ই প্রচারণা একদম উৎসব মুখর পরিবেশে হচ্ছে। আজ কোন প্যানেলের কর্মসূচি কি রয়েছে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রে আমরা সকালে প্রথম যেটি দেখেছি বড় কর্মসূচি, সেটি ছাত্রদলের ছিল। তারা তাদের আজকে 10 দফার একটি ইশতেহার ঘোষণা করেছে এবং এরপর আমরা দেখেছি ছাত্রদলের বিভিন্ন প্রার্থী তারা নিজেদের মতো করে প্রচারণা চালিয়েছেন। এছাড়াও আমরা উমামা ফাতেমাকে দেখেছি, যিনি ভিপি পদপ্রার্থী হিসেবে লড়ছেন, তাকেও আজকে প্রচারণা চালাতে দেখেছি। এবং এছাড়া বিনি আমিন মোল্লাকে আমরা দেখেছি, আব্দুল বাকের মজুমদারকে আমরা দেখেছি, তারা প্রচারণা চালিয়েছেন। এবং এছাড়া যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে বা কিংবা বিভিন্ন হল সংসদে যারা নির্বাচন করছেন, তারা তো হলে হলে প্রচারণা চালাচ্ছেন। এবং বিশেষ করে আমরা ক্যাম্পাস আজকে পুরো ঘুরেছি আর কি। ঘুরে যেটি সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটি হচ্ছে তারা আসলে ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন, যারা প্রার্থী হয়েছেন, যে কেন তাকে আসলে ভোট দিবেন বা তিনি আসলে শিক্ষার্থীদের কি ধরনের কমিটমেন্ট দিচ্ছেন, সেটি তারা নিজেদের যে এজেন্ডা সেটি তুলে ধরার চেষ্টা করছেন। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, অর্থাৎ যারা ভোটার, সাধারণ ভোটার, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা আসলে এখনো বিবেচনা করছেন, তারা দেখছেন যে পূর্বে যারা আসলে ক্যাম্পাসের জন্য বা শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব কাজ করেছে বা এরকম বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল, তাদেরকে তারা বিবেচনা করছেন এবং তাদেরকেই তারা তাদের যে মূল্যায়ন সেটির মধ্যে রাখছেন, কিন্তু এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি। আরেকটি বিষয়, কিছুক্ষণের মধ্যে 5:30 নাগাদ ছাত্র শিবিরের একটি কর্মসূচি রয়েছে। আজকে সারাদিনেই মূলত এখন যেটি হয়েছে, ডাকসুর একটি নির্বাচনী আমেজ কিন্তু আমরা দেখছি, সেটি যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে যেমন আমরা লক্ষ্য করেছি, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করেছি। আরেকটি বিষয়, প্রায় ঘন্টা দুয়েক আগে কিন্তু আমরা দেখেছি যে এই ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসন বলেছিল যে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হবে, কিন্তু তার বিপরীতে যেটি বললাম, প্রায় 2 ঘন্টা আগে সেনা সদর থেকে একটি, অর্থাৎ আইএসপি এর থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে। তারা বলেছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডে সেনাবাহিনী আসলে জড়িত থাকবে না, সেই মর্মে তারা জানিয়েছেন। এবং এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে প্রধান যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা, তিনি যেটি বলেছেন যে তারা আসলে এই ডাকসুর শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন এবং তারা তাদের মতো করে যোগাযোগ করবেন যাতে একটি সুষ্ঠু ডাকসু সম্পন্ন হতে পারে। এই ছিল এখন পর্যন্ত ক্যাম্পাস থেকে আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেয়নি সরকার। বাংলাদেশ সেনাবাহিনী মনে করছে, বিদ্যমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানেই ছাত্র সংসদ নির্বাচন সমূহ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শেষ হবে। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান করবে সেনাবাহিনী। প্রায় 3 যুগ পর ঘোষণা করা হয়েছে চাকসুর নির্বাচনী তফসিল। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র সংগ্রহ হবে 14 সেপ্টেম্বর। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, এখন কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে এবং কোনো নির্বাচনের কোনো কর্মসূচি রয়েছে কিনা আজ?
রাত্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যেই দাবি, সেই দাবির আজকে পূরণের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি শুরু হলো চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে। এবং যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল অনুযায়ী 12ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে তারিখ, সেই দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আমরা দেখেছি যে তফসিলকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। আমরা বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদেরকে দেখেছি, তারা এখানে উপস্থিত হয়েছিলেন, তেমনিভাবে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু তাদের মতামত যারা জানাতে চেয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন। সেখানে তফসিল নিয়ে শিক্ষার্থীদের একটি আপত্তি ছিল। তারা বলছিলেন যে সেপ্টেম্বরের মধ্যেই যাতে চাকসু নির্বাচন সম্পন্ন করা হয়, সেটি শিক্ষার্থীদের দাবি ছিল। কিন্তু সেই নির্বাচনটি অক্টোবরের 12 তারিখে গিয়ে ঠেকেছে। শিক্ষার্থীরা এই অবস্থায় প্রত্যাশা করছেন বা দাবি জানিয়েছেন যে নির্বাচনটি যাতে আর কোনোভাবেই পেছানো না হয়, তেমন দাবিটি কিন্তু জানিয়েছেন। এবং তফসিল অনুযায়ী আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি, আগামী 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এরপর 4 তারিখ খসড়া ভোটার তালিকায় যদি কোনো আপত্তি থাকে সেই আপত্তি গ্রহণের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এবং 11ই সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 14ই সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বর পর্যন্ত এবং 18 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং এরপর 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং 23 সেপ্টেম্বর প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন হিসেবে মনোনয়ন করা হয়েছে এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরে আসলে প্রচার প্রচারণার জন্য সময় রাখা হয়েছে এবং সবশেষ 12ই অক্টোবর নির্বাচনের যে দিন সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যে নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হলো সেই প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই যাতে নির্বাচন 12ই অক্টোবরের পরে পিছিয়ে না যায় এবং গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীরা বেশ হট্টগোল হয়েছে। তফসিল ঘোষণার সময়টাতে গঠনতন্ত্রের বেশ কিছু জায়গাতে শিক্ষার্থীদের আপত্তি রয়েছেন এবং প্রশাসন বলেছেন সেই বিষয়গুলো তারা শিক্ষার্থীদের সাথে বসে সমাধানের চেষ্টা করবেন। রাত্রি শুরু হয়েছে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ। এদের মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চাই ট্রাইব্যুনালে, এমনটাই দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবা। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিস্তারিত মেহরাব সুমনের প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বুধবারের সূচনা বক্তব্যের পর শুরু হলো সাক্ষ্য গ্রহণ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিতে হাজির হন আবু সাইদের বাবা মকবুল হোসেন। ছেলের স্মৃতিচারণ করে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। বিবরণ দেন আবু সাইদের নিহত হওয়ার দিনের ঘটনার। সাক্ষ্য গ্রহণ শেষে যা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। শহীদ আবু সাইদের গর্বিত পিতা আজকে এই মামলার সাক্ষ্য প্রদান করেছেন এবং তার সাক্ষ্য প্রদানের মাধ্যমেই আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাইদের জীবন তুলে ধরেছেন। সে মেধাবী ছাত্র ছিল, 5ম এবং 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে SSC-তে। কীভাবে তার লেখাপড়া নিজে চেষ্টায় টিউশনি করে চালিয়েছেন, বাবা তার শিক্ষার খরচ যোগাতে পারেনি, সেই বর্ণনা দিয়েছে। 16ই জুলাই 2024 সালে কিভাবে আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আবু সাইদের বাবা আদালতকে জানিয়েছেন সেদিন হাসপাতালে ছুটে গেলেও ছেলের লাশ দেখতে দেননি পুলিশ। তার ইচ্ছা জীবদ্দশায় যেন ছেলের হত্যার বিচার দেখে যান। তার 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল, এটা জানিয়েছেন উনি। আপনারা দেখেছেন 85 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান।
আবু সাইদ হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য দিবেন রংপুরের স্থানীয় এক সাংবাদিক। এদিকে গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদনের দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মেহরাব সুমন, এখন ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবরুদ্ধ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, লতিফ সিদ্দিকী ও হাফিজুর রহমান কার্জনকে আটক দেখানো হয়েছে কিনা আর তাদের নামে কোনো মামলা রয়েছে কিনা? রাত্রি ইতিমধ্যে ৩ ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ডিআরইউ থেকে হাফিজুর রহমান কার্জন এবং লতিফ সিদ্দিকী এর সাথে মঞ্জুরুল আলম পান্না নামে এক সাংবাদিককে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। এছাড়া আরও ৬ থেকে ৭ জনকে নিয়ে যাওয়া হয়েছে শাহবাগ থানায়। তবে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কী ধরনের অভিযোগ অথবা আগে কোনো মামলা রয়েছে কিনা সে বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে স্পষ্টভাবে জানানো হয়নি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ভেতরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের আমন্ত্রণে আজকে মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধান নিয়ে আলোচনা করতে ডিআরইউতে এসেছিলেন লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন এবং সহ বেশ কয়েকজন, যেখানে ডক্টর মোহাম্মদ কামাল হোসেনেরও থাকার কথা ছিল সংবিধান প্রণেতা। তবে তিনি কেন আসেননি এ বিষয়টি আমরা জানি না। যদিও হাফিজুর রহমান কার্জন যখন সকাল 11টার কিছু পরে বক্তৃতা শুরু করেন তখন তিনি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলেন। সেই বিষয়ের প্রেক্ষিতে আমরা দেখেছি 10 থেকে 15 জনের একটি গ্রুপ এসে একটি মফ তৈরি করে। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে তারা বলছে জুলাই চেতনা নামে গ্রুপটি তারা আসে এবং তাদের পরিচয় দেয়। এরপরে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে পুলিশকে আমন্ত্রণ জানায়। পরে শাহবাগ থানার একটি পুলিশের টহল টিম, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। এখন পর্যন্ত আমরা এইটুকু জানতে পেরেছি। তবে তাদের বিরুদ্ধে আগে কোনো ধরনের মামলা রয়েছে কিনা, কোনো হত্যা মামলা রয়েছে কিনা অথবা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে থাকা অবস্থায় কোনো মামলা রয়েছে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিতভাবে আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যে তারা জিজ্ঞাসাবাদ করে আসলে কোন ধরনের সরকার বিরোধী কোনো পরিকল্পনা অথবা অন্য কোনো ধরনের পরিকল্পনা ছিল কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। যদিও এখন পর্যন্ত মঞ্চ ৭১ এই সংগঠনটি কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে অথবা এই কার্যক্রম পরিচালনার ভেতরে অন্য কোনো ধরনের তাদের অভিযোগ রয়েছে কিনা অথবা অন্য কোনো ধরনের চিন্তা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন ডিবির পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত তাদের বিষয়ে কোনো মামলায় দেখানো হবে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে কিছুক্ষণ পরে অথবা পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে যে এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কোন মামলায় আটক দেখানো হবে। রাত্রি ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। চট্টগ্রামে প্রধান উপদেষ্টার সফরের সময় প্রকল্পের কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গত মে মাসে চট্টগ্রাম হাটহাজারী সড়কে সংস্কার ও সৌন্দর্য বর্ধনে কোটি টাকার ওই কাজ পেয়েছিল 2 ঠিকাদার। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের যোগসাজশের টাকা লোপাটের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযান চালিয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। হোসেন জিয়াদের প্রতিবেদন। চলতি বছরের মে মাসে প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে আসেন ডক্টর ইউনূস। বন্দরে অনুষ্ঠানের পর যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। প্রধান উপদেষ্টা সফর ঘিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয় হাটহাজারীর এই সড়কের। রাস্তা মেরামত ও ডিভাইডারের রং করার জন্য সড়ক ও জনপদের এই প্রকল্পে বাজেট ছিল 1 কোটি টাকা। চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত অংশকে 2টি ভাগে ভাগ করে 50 লাখ টাকা করে দেয়া হয় 2 ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কাজ পায় টুইন মেরিন ও নাহার এন্টারপ্রাইজ। কিন্তু কাজ না করেই কর্মকর্তাদের যোগসাজশে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে আজ সড়ক ও জনপদের চট্টগ্রাম অফিসে অভিযানে নামে দুদক। জিজ্ঞাসাবাদ করা হয় কর্মকর্তাদের। এ সময় দুদক জানায় অভিযানে ঘটনার সত্যতা মিলেছে। নাহার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান 50 লাখ টাকার চেক নিলেও অপর প্রতিষ্ঠান টুইন মেরিন কাজ না করায় টাকা তুলতে অস্বীকার করে। 50 লাখ টাকার যে কাজ, যে ঠিকাদার প্রতিষ্ঠান অসম্মতি জানিয়েছে বিল স্বাক্ষরের বিষয়ে, তার সাথে আমরা কথা বলেছি। কিন্তু আরেকটা কাজ যিনি করেছেন নাহার এন্টারপ্রাইজ, তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, কিন্তু ওনাকে অলরেডি চেক দিয়ে দেওয়া হয়েছে।
তো আমরা ওনার সাথেও যোগাযোগ করব। আরও রেকর্ডপত্র চাওয়া হয়েছে, রেকর্ডপত্র ভিত্তিতে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর জমা দেব। এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান দুদকের কর্মকর্তারা। সড়ক ও ডিভাইডারে কাজ হয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন তারা। এ সময় সেখানে হাজির হন প্রকল্প সম্পৃক্ত সড়ক ও জনপদের কর্মকর্তারাও। তবে কাজের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। এখানে সবকিছু ডিপার্টমেন্ট করে নাই, ঠিকাদারই করেছেন। এটা ঠিকাদারি জানাবেন আপনাদের। কোন ঠিকাদার করেছে? এই 2-in-1 মেরিন এবং যারা আরেকজন যিনি পেয়েছেন। 2-in-1 মেরিন তো বলছে ওনারা কোনো কাজই করেনি, উনি জানেও না যে কাজ কোথায়। না, সেটা ওনার বক্তব্যটা আমাদের বক্তব্যটা জানানো দরকার আমাদের। সড়ক ও জনপদের কর্মকর্তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় টাকা উত্তোলনে অস্বীকৃতি জানানো ঠিকাদারকে গত কয়েকদিন ধরে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানায় দুদক। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কৃষিবিদদের পেশাগত স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁও মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে 3 দফা দাবিতে ক্যাম্পাসে জড়ো হন তারা। পরে আগারগাঁও মোড় ব্লকেট করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী চলা ব্লকেট কর্মসূচিতে মিরপুর 10 থেকে বিজয় সরণি এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষার উত্তীর্ণ না হলে 9ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেয়া এবং কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কৃষিবিদ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। দাবি আদায়ে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দুপুর 1টায় রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য এক সমন্বয়ককে 200 কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে দুদকের একটি দল মহাখালীর হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। এ সময় 2013-14 সালে পরিচালক থাকার সময় শেখ গোলাম মোস্তফার নথি ঘেঁটে দেখেন তারা। পরে বর্তমান পরিচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে আরও তথ্য সংগ্রহ করে দলটি। এ সময় দুদক জানায় ঘটনার সত্যতা যাচাই করতেই আজকের অভিযান। বর্ষাকাল শেষ হলেও এখনো কমেনি বৃষ্টি। এতে এডিসের বিস্তার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এদিকে পরিসংখ্যান বলছে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও বাড়তি সচেতনতার মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়েছিল 2023 সালে। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল 1705 জনের। এদিকে চলতি বছর 26 আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 118 জন। একই সময় আক্রান্ত হয়েছেন 29,514 জন। এবছর জুলাই থেকে আগস্টে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়েনি। চলতি মাসে গত মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 8,534 জন আর মারা গেছেন 35 জন। বাংলা বর্ষপঞ্জি অনুসারে বর্ষাকাল শেষ, তবে এখনও বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আগস্টের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও সচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে, না হলে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হবে। মশার সার্ভেলেন্স, ডেঙ্গু রোগীর সার্ভেলেন্স, আরেকটা হচ্ছে এই যে কীটনাশক সেটা কাজে লাগছে কিনা, নাকি সেটা প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে সেটার সার্ভেলেন্স। এই 3টা সার্ভেলেন্স এক জায়গায় একটা ড্যাশবোর্ডে করে যদি কীটতত্ত্ববিদ, রোগতত্ত্ববিদ, জনস্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পরিবেশকর্মী এবং জনপ্রতিনিধি তারা ওখান থেকে দেখবে, যেভাবে করোনার সময় কিন্তু দেখেছে। করোনায় সমস্ত তথ্য একটা ড্যাশবোর্ডে জেলা যে ডেপুটি কমিশনার তিনিও দেখতেন, সিভিল সার্জন দেখতেন, পুলিশের এসপি দেখতেন, ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের লোকরা দেখতেন, ক্যাবিনেট ডিভিশন দেখতেন। এভাবে তারা নিয়মিত মিটিং করতেন অন্তত সপ্তাহে একবার। এভাবেই না কোভিড মোকাবেলা করা গেছে। এই উদাহরণ তো আমাদের আছে। তো এটা ডেঙ্গির বেলাও করা সম্ভব। প্রতি বছর ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য স্বাস্থ্য অধিদপ্তর 3টি জরিপ করে: মৌসুম পূর্ববর্তী, মৌসুমকালীন এবং মৌসুম পরবর্তী জরিপ। তবে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও এখনও স্বাস্থ্য অধিদপ্তর মৌসুম পূর্ববর্তী জরিপ শেষ করেনি। বরং গত বছরের মৌসুম পরবর্তী জরিপকেই তারা এবার মৌসুম পূর্ববর্তী জরিপ হিসেবে চালিয়ে দিয়েছে। জরিপ তো একবার করা হয়,
আমি বলছি প্রতিদিন জরিপ করা, প্রতিদিনের তথ্যটা আমাদের ড্যাশবোর্ডে থাকতে হবে, যে প্রতিদিন মশার ঘনত্ব খবর আসবে যেভাবে রোগীর খবরটা আসছে। কাজেই এটা তো শুধুমাত্র মানে 3 মাসে একবার করলাম বিষয়টা তা না, প্রতিদিন এই তথ্য সংগ্রহ করতে হবে যেভাবে আমরা ইনফ্লুয়েঞ্জার তথ্য সংগ্রহ করি। সেটা তো অবশ্যই দরকার, না হলে তো আমি কোথায় রোগ বাড়ছে কোথায় রোগ কমছে সেটা তো আমি জানতে পারবো না। এদিকে মশক নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, সঠিক এবং কঠোর পদক্ষেপের কারণে এখনো নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এবারে খেলা প্রসঙ্গ। জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হলো বিসিবি আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টি20 টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে 1টি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রতিদিন অনুষ্ঠিত হবে 2টি করে ম্যাচ। টুর্নামেন্টে 11টি দল 2 গ্রুপ বিভক্ত হয়ে 27টি খেলায় অংশ নেবে। 8 সেপ্টেম্বর সেরা 4 দলের সেমিফাইনাল ও 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে জয়ী দল পাবে 1 লাখ টাকা। জেলাগুলোর টিম থেকে আলটিমেটলি তারা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে, এখান থেকে ভালো ভালো ট্যালেন্ট বের হয়ে আসবে। ভবিষ্যতে চিটাগংয়ের যে এনসিএল টিমটা হবে বা বিসিএল টিমটা হবে বা এনসিএল টি20 টিমটা হবে, এখান থেকে একটা পাথ হয়ে পেলো যে আমি উপজেলায় ভালো খেললাম, আমি তো জেলায় চান্স পেলাম, আমি তো বিভাগে চান্স পেলাম, বিভাগে চান্স পেলাম, তারপর আমি বাংলাদেশ জাতীয় দলে কোনো একটা ইভেন্টে শুরু করলাম। শেষ করছি এখন বিকেল। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রোজার আগে ভোটের ঘোষণা দিয়ে নির্বাচনী রুট ম্যাপ দিল ইসি। নেই তফসিলের নির্দিষ্ট তারিখ, তফসিলের 2 সপ্তাহ আগেই চূড়ান্ত হবে আইন শৃঙ্খলার বিষয়। পুলিশি হামলার প্রতিবাদে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শাটডাউন। সংকট সমাধানে নবগঠিত ওয়ার্কিং গ্রুপের কাছে লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান উপদেষ্টা কমিটির। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ক্যাম্পাস। ছাত্রদলের 10 দফা, ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনী থাকার সুযোগ নেই, আইএসপিআর-এর বিজ্ঞপ্তি। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। ছেলের বিচার দেখে যাওয়ার আকুতি বাবার। এবং ডিআরইউতে গোলটেবিল বৈঠকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি শিক্ষককে অবরুদ্ধ। পুলিশের সোপর্দের পর রাখা হয়েছে ডিবিতে। এ ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।